জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি প্রতিশ্রুতির নাম। এটি সাহসী তরুণদের চোখের আগুন, বুকের ভিতর কাঁপতে থাকা এক দুর্বার আশার নাম। সেদিন যারা রাজপথে দাঁড়িয়েছিল, গর্জে উঠেছিল এক নতুন ভোরের আশায়, তারা সবাই জানে জুলাই একটি মুক্তির রূপরেখা। দর্শক, আজকের জুলাইয়ের গল্পে রাজপথে দাঁড়িয়ে ওঠা প্রথম একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা উত্তরবঙ্গে এই কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয় শামসুর রহমান সুমনের হাত ধরে। তিনি আজকে আমাদের জুলাইয়ের গল্পে অতিথি। সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাইয়ের গল্পে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছ থেকে জুলাইয়ের গল্প শুনবো, কিভাবে আপনি আন্দোলন শুরু করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আপনার সমন্বয়টা কেমন ছিল সেই বিষয়গুলো আমরা জানবো। প্রথম কত তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনি আন্দোলন ডাক দিলেন? আচ্ছা, সেটি হচ্ছে যে ১ম হচ্ছে যে কোটার ১৮ সালের পরিপত্র বাতিল করে দেওয়া হলো, সেটা হচ্ছে ৫ই জুন ২০২৪ সালে। তারপর হচ্ছে ঐদিন মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম রাতে একটা আচ্ছা। মিছিল হয়। তো তারপর হচ্ছে ৬ই জুন তারা হচ্ছে একটা প্রোগ্রাম করবে, হুম, তারা হুম। কর্মসূচির ঘোষণা দেয়। তো আমার যেটি হচ্ছে সেই সময়ের একটা সেটি হচ্ছে যে আমি ঐদিন ৬ই জুন ১ম আসলে হলে উঠি। হলে ডাইনিং এ দুপুরবেলা খাবার পর যখন মুক্তার আলী হলে আমরা কয়েকজন হুম, হুম। বন্ধু-বান্ধব মিলে একসাথে বসেছিলাম। বসে আমরা যখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা প্রোগ্রাম হচ্ছে এবং কোটা পদ্ধতির এই যে একটি সংস্কার, যৌক্তিক সংস্কার হুম, সেটি হুম। নিয়ে একটা আন্দোলন হবে এবং বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তো আমরা ভাবলাম যে হচ্ছে আসলে আমরা তখন জীবনের হুম, নানা হুম, গল্প হুম। নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে একটা সময় তো আমাদেরকেও এইসব হুম, চাকরি-বাকরিতে ঢুকতে হবে। যেতে হবে। তো আসলে এই বাধা বিপত্তিটার জায়গা আমাদেরকেও প্রতিবাদ আসলে জানানো উচিত। তো আমি সেই সময় কিন্তু ১৪তম ব্যাচের সিআর ছিলাম। তো সিআর থাকাতে একটা সুবিধা হয়েছে কি সকল ডিপার্টমেন্টের সিআরদের সাথে কানেক্টেড ছিলাম আচ্ছা, আচ্ছা। এবং বিভিন্ন সংগঠনগুলোর সাথে আমি কানেক্টেড ছিলাম। হুম, ফলত হুম, হুম। আমি হচ্ছে আমরা তখন সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমরা তাহলে একটা বিক্ষোভ করব। আচ্ছা। তখন আমরা ০.৫ ঘন্টার নোটিশে অর্থাৎ তখন প্রায় ৩:৩০ বাজে আমরা হুম, ৪ হুম। টার সময় নোটিশ দিলাম যে আমরা এরকম একটা প্রোগ্রাম করব। তো আচ্ছা, আচ্ছা। আমরা হচ্ছে প্রোগ্রামটা ঘোষণা করলাম ৪ টায়। ৪ টায় প্রোগ্রাম ঘোষণা করার পর আমি সহ আরো কয়েকজন গেলাম হচ্ছে আমরা জাহাজ কোম্পানিতে। হুম, হুম। সেখানে গিয়ে আমরা অনেকগুলো ফেস্টুন কিনে আনলাম। তারপরে হচ্ছে রং কিনে আনলাম। আচ্ছা। তারপর সেগুলো এনে তুলি দিয়ে আমরা হচ্ছে মেইন গেটের সামনে, তখন তো হুম। সেটি নির্মাণাধীন গেট ছিল। গেট ছিল। তার সামনে হচ্ছে আমরা লেখালেখি করলাম ফেস্টুনগুলো। লেখালেখি করে ঐদিনেই আমরা দাঁড়ায় গেলাম। দাঁড়িয়ে হচ্ছে বিক্ষোভ করলাম এবং হচ্ছে ক্যাম্পাসে মিছিলও করছি। তো এরপরে হচ্ছে ৬ হুম। তারিখে আল্টিমেটাম দিয়ে ৩০ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আসলে হ্যাঁ, কর্মসূচি হ্যাঁ। হয়। তখন একটা ক্যাম্পাস ছুটি বন্ধ ছিল হয়ে গেল। সে একটা সময়, একটু ছুটি ঈদের ছিল একটা সে ছুটি সময়, ছিল। ঈদের ছুটি। তারপরে হচ্ছে ৩০ তারিখ আবার নতুন কর্মসূচি নিয়ে আমরা হচ্ছে মিডিয়া চত্বরে ঐদিন দাঁড়াই। সেদিন ক্যাম্পাসে একটা হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ছিল। আ আচ্ছা। আমাদের আ আম কলা অনুষদেরই। হুম, তো হুম, আমি হুম। সেই ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আবারও প্রেস ক্লাব গিয়ে ব্যানার ছাপায় নিয়ে এসে আমরা হচ্ছে ঐদিন ওখানে ১ম এটা দাঁড়াই। পহেলা জুলাই, এটা হচ্ছে ৩০শে জুন। ৩০শে জুন, ৩০শে জুন। ৩০শে জুন। তো আচ্ছা, ঐদিন দাঁড়াই ওখান থেকে আমরা অল্প কয়েকজন ছিলাম। সেখানেই আমরা বিক্ষোভ এবং হচ্ছে সমাবেশের মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ করি। তো আমি পরে দেখছি যে হচ্ছে ঐদিনও শহীদ আবু সৈয়দ ভাইয়ের উপস্থিতি ছিল এবং ৬ জুনও শহীদ আবু সৈয়দ ভাই আমাদের সাথে ছিলেন। তো তারপরে হচ্ছে ১ জুলাই পুনরায় আমরা আবারও মিডিয়া চত্বরে কর্মসূচি দেই। এবং সেদিন যখন আমরা জমায়েত হচ্ছিলাম, আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি ব্যানার নিয়ে। আসলে ১ম পর্যায়ে এমন অবস্থা যে ১ম এ আমাদের অল্প সংখ্যক অল্প স্টুডেন্ট কয়েকজন সেখানে শিখ ছিল। থাকে। তো দেখছিলাম যে হচ্ছে একজন ভাই তিনি হচ্ছে ক্যাপ পরে, চশমা পরে তিনি হচ্ছে আসতেছেন আমাদের দিকে। হুম, তো হুম। আসার পরে আমরা যেহেতু কয়েকজন ছিলাম তো আমি উঠে হাত বাড়ায় তার সাথে পরিচয় হলাম। আবু সাইদের সাথে পরিচয় হলো আপনার। হ্যাঁ, এটা কত তারিখের ঘটনা সেটা আপনি ১ আবু সাইদের? জুলাই। ১ এবং জুলাই। সেদিনেই আবু সাইদ ভাইয়ের সাথে আমার ১ম পরিচয় হয় এবং সেদিন আমরা হচ্ছে আমি জানতে পারলাম যে তিনি হচ্ছে ক্যাম্পাসের সিনিয়র আরকি আচ্ছা, ১২তম আচ্ছা, আচ্ছা। ব্যাচের শিক্ষার্থী। তখন আমাদের মনে একটা একটু সাহস সাহসিকতার জাগলো জায়গা আসলো যে না আমরা হচ্ছে সিনিয়ররাও। সিনিয়রকে এখানে পাইলাম। তো তখন হচ্ছে আবু সাইদ ভাই আমাকে বলেন যে তোমাদের এই আন্দোলনের সাথে আমি সর্বাত্মক সহযোগিতা করব এবং সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছি। আচ্ছা। যেকোনো সময় তুমি আমাকে চাইলেই পাবা। হুম, তখন হুম, হচ্ছে আমরা নাম্বার আদান-প্রদান করি এবং হুম, হুম। এরপরে আ ২ জুলাই আমরা যখন কর্মসূচি দেই, ২ জুলাই না ৩ জুলাই। ৩ জুলাই যখন কর্মসূচি দেই শহীদ আবু সৈয়দ ভাই আসলেন এবং তাকে বক্তৃতা দিতে দিলেন। তার বক্তৃতা এত স্পষ্টভাষী ছিল হুম, হুম। এবং উনি হচ্ছে অনেক তথ্যপূর্ণ বক্তৃতা দিতেন। উনি বেশ পড়াশোনা করে এসে হ্যাঁ, বক্তব্যগুলো এবং দিচ্ছিলেন। উনি বলতেছিলেন যে কতটা যৌক্তিক হলে এটা আসলে আমাদের জন্য ঠিক হবে, কতটা অযৌক্তিক এবং কাদের এই এটা রাখা যায়। হুম, মানে অনেক মানে উনি আরকি একটা রিসার্চ করে এসেই হুম, হুম। মোটামুটি কথাগুলো বলতেন। তো তার বক্তৃতাগুলো অনেক ভালো লাগতো। তখন তিনি বক্তৃতা দিতেন আমাদের এই মেইন গেটের সামনে। তো তার সেই সময় তখন আন্দোলনে যুক্ত হলো শাহরিয়ার সোহাগ ভাই সহ আরো কয়েকজন। হুম, হুম। তো এর মধ্যে যখন হচ্ছে আমরা আন্দোলন ৬ জুন করার পর ৩০শে জুন করলাম। তখন হচ্ছে গোলাম রহমান শাওন তার সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর মজুমদার তারা হচ্ছে যোগাযোগ করে যে আচ্ছা। বেরোইতে কারা আন্দোলনে আসলে নেতৃত্ব দিচ্ছে। হুম, হুম, তখন হচ্ছে সে আমাকে তাদের সাথে পরিচয় করে দেয় এবং আমরা হচ্ছে
সারা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনের সংগঠকের ভূমিকায় পালন করছিল তাদের সমন্বিত একটি গ্রুপ ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সমন্বয় গ্রুপ এরকম একটা। তো সেখানে আমরা হচ্ছে দুজন যুক্ত হই, অর্থাৎ গোলাম মোহাম্মদ শাওন এবং আমি। তো সেখানে যুক্ত হয়ে দেখা যেত যে আমরা প্রতিদিন হচ্ছে রাত্রেবেলা মিটিং হতো আমাদের, এবং পরের দিন কি কর্মসূচি হবে দেওয়া যায়। সেটা আসলে ঠিক করতো। সেই গ্রুপে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস ভাই সহ আরো অনেকেই ছিল সেখানে। তো এই হচ্ছে আবু সাইদ ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে আন্দোলন কেন্দ্রিক। আসলে আচ্ছা। এই আন্দোলনের মধ্য দিয়ে, এর ইতিপূর্বে আমি তাকে চিনতাম না, কিন্তু এই আন্দোলনের পর তার সাথে এতটাই সখ্যতা আমার আসলে গড়ে উঠেছে যে জুলাইয়ের প্রতিটা দিন তার সাথে আমার কথা হতো। আমার কল লিস্টটা এখনো আমার কাছে আছে। তো দেখছি যে প্রতিদিন কথা হয়েছে। তো আমরা আন্দোলনের সময় তখন হচ্ছে আবু সাইদ ভাই যখন প্রতিদিন আন্দোলন করার পর আসলে ডিজিএফআই, এনএসআই তারা বিভিন্ন ধরনের ফোন টোন দেয়, তখন আবু সাইদ ভাইকে সাথে নিয়ে যখন আমরা এগুলো বলতাম, ভাই বলতো যে সাহস সাহস ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসলে আমরা প্রোগ্রাম করবো, তোমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করো। তো ওই যে সাহসিকতার জায়গাটা উনি কিন্তু এই সাহসটা দিতেন। তো আমরা যখন প্রথমে যে ব্লকেড কর্মসূচি করার জন্য যাই মডার্নে, তো তখন কিন্তু আমরা ইতিপূর্বে তো ক্যাম্পাস এবং আশেপাশের রাস্তাগুলো প্রদক্ষিণ করে আমাদের কর্মসূচি শেষ করতাম। তো ব্লকেড কর্মসূচিটা আমাদের জন্য একটু টাফ ছিল ওই সময়। আর মডার্নে তখন ব্লকেড কর্মসূচি করব, যার জন্য আমরা আগের দিন রাতে হচ্ছে রাতে এবং বিকেলবেলা 5 তারিখ মিটিং করি। মিটিং করে এখানে হচ্ছে সবুর ভাই ছিলেন, তারপরে হচ্ছে শাওন ভাই ছিলেন, তারপরে হচ্ছে আহ, আপনার আবু সৈয়দ ভাই নিজেও ছিলেন। আবু সাইদ ভাই ওই দিন আমার একটা ঘটনা মনে পড়ে। উনি হচ্ছে ওইখানে আমরা এই যে জায়গাটা এখন বসে আছি ঠিক এই স্বাধীনতা স্বাধীনতা স্মারকে, স্মারকে। ঠিক এই জায়গাতেই আমরা হচ্ছে মিটিং করছি কিন্তু। তো আবু সাইদ ভাই হচ্ছে উনি আহ, মানে চলে যাবেন মিটিং এর অর্ধেক সময়ে। তো আমি ওনাকে বলতাম যে ভাই আপনি প্রতিদিন মিটিং এর এই অর্ধেক সময় চলে যান, তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার টিউশন আছে, টিউশনে আসলে আমাকে ভাত দেয়। তো এই কথাটা অনেক হৃদয় বিদারক ছিল। কিন্তু উনি তারপরে হচ্ছে প্রতিদিন টিউশন করে আসেন এবং হচ্ছে পার্কের মোড়ে মসজিদে নামাজ পড়েন, এবং নামাজ পড়ার পর উনি আমাকে ফোন দেন। তখন আমি আমার মেস থেকে নিচে নেমে গিয়ে হচ্ছে আমরা পরের দিনের আন্দোলনের আসলে কর্মপন্থা সাজাইতাম। তো এরপরে হচ্ছে 6 তারিখ আমরা যখন ব্লকেট করতে যাব, আমরা সিদ্ধান্ত নিই যে ক্যাম্পাসের আরো অধিক সংখ্যক সিনিয়র আমাদের সাথে যুক্ত হোক, এবং আমরা ক্যাম্পাসের সকল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে যুক্ত করার জন্য চেষ্টা করি, এবং সবাইকে ওই দিন রাতে ফোন দিই যাতে তারা থাকলে আমাদের সংখ্যাটা আরো বৃদ্ধি পায় এবং আমাদের প্রোগ্রামটা যথাযথভাবে হয়। তো ওই দিন সকালবেলা মোটামুটি একটু বৃষ্টি ছিল, তারপরে হচ্ছে আবহাওয়া ভালো হওয়াতে আমরা হচ্ছে মডার্ন মোড়ে যাই। যদি ওই দিনের মিছিলের ছবি এখনো দেখেন, যে আবু সাইদ ভাই কিন্তু সামনে থেকে মিছিল কোন দিকে যাচ্ছে, কিভাবে রাইট পথে যাচ্ছে কিনা রাস্তা দেখা দিচ্ছে, একদম সামনে থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন। এরকম কয়েকজন ছিল, যেমন সবুর ভাই ছিল, শাহরিয়ার সোহাগ ভাই ছিল, এনারা হাত ধরে, আসলে শয়ন ভাই ছিল, এনারা হাত ধরে ধরে মিছিলটাকে মডার্নের অভিমুখে নিয়ে যাচ্ছে। তো ইতিপূর্বে আমরা ব্যানারের পিছনে থাকলেও কিন্তু ওই দিনটা আমরা ব্যানারের পিছনে থাকিনি, পুরো মিছিলটা আমরা হচ্ছে ম্যানেজমেন্ট করতেছিলাম। এবং হাবিব ভাইকেও তখন ওই আন্দোলনে যুক্ত করাই আমরা, হচ্ছে ওনার সুদীপ্ত কণ্ঠস্বর, এবং উনি ওনার স্লোগান ভালো দিতেন তিনি। স্লোগান ভালো দিতেন। এর মধ্যে তারপরে জয় আসে, জাহিদ হাসান জয়, সেও স্লোগান অনেক ভালো দেয়। তার সেই স্লোগানের মানে ঝংকারে আসলে আমরা তখন উদ্বুদ্ধ হয়েছিলাম আন্দোলনে। তো এরপরে আমরা যখন মডার্নে ব্লকেট কর্মসূচিগুলো করি, তখন আবু সাইদ ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি মনে পড়ে। উনি হচ্ছে সবসময় যে ইমার্জেন্সি এক্সিট গুলো ছিল, উনি সেটা অনেক দায়িত্বের সাথে পালন করছিলেন। আচ্ছা। এবং অ্যাম্বুলেন্সে যেতে দেওয়া বা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আন্দোলনের চতুর্দিকে নজর রাখা, আমরা প্রশাসনের সাথে কথা বলা, কতক্ষণ অপেক্ষা করব কিনা, কতক্ষণ ব্লকেট করব, এই ব্যাপারগুলোতে। তো এরপরে হচ্ছে সেভাবেই আমাদের কর্মসূচিগুলো চলতে থাকে। তো আমাদের প্রথম যে বিপত্তিটা হয় সেটি হচ্ছে 11 তারিখ, 11ই জুলাই। ওই দিন হচ্ছে এর আগেও একটা, সেটা হচ্ছে 8 জুলাই। 6 জুলাই। 6 জুলাইয়ের পরে 8 জুলাই 8 কিন্তু জুলাই। আমরা বৃহৎ সংখ্যক ক্যাম্পাসের স্টুডেন্ট নিয়ে কিন্তু মডার্নে ব্লকেট করি। এবং ওই দিন হচ্ছে প্রথম পোমেল বড়ুয়া সে কিন্তু ভুয়া ধ্বনি খেয়ে চলে আসে। এটার একটা কারণ হচ্ছে যে ইতিপূর্বে সে, আমরা যখন লাইব্রেরিতে জমায়েত হতাম, সেখানে সে এসে আমাদেরকে বাধা দিত যে এখানে জমায়েত হওয়া যাবে না, এই ধরনের প্রোগ্রাম করা যাবে না। তারপরে আমরা যখন ক্যাম্পাসে প্রদক্ষিণ করতাম, তখন সে এসে আমাদের মিছিলের সামনে দাঁড়িয়ে যে সরকার বিরোধী কোনো স্লোগান দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, তো নানান কথাবার্তা সে বলতো। আবার দেখা যেত আমরা যখন মিছিল করে আসতেছি, একদিন হচ্ছে মেইন গেটে, একদিন হচ্ছে 1 নম্বর গেটের সামনে, সে হচ্ছে আমাদের কাছ থেকে মাইক নিয়ে নানান ধরনের বক্তৃতা দেয়। তো এইটা আসলে শিক্ষার্থীদের অনেকভাবে ক্ষুব্ধ করছিল। এই ক্ষুব্ধের প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে 8 তারিখ। তখন কিন্তু সে যখন 8 তারিখ হচ্ছে ওই মডার্নে গেল, আমার হাতেই মাইক ছিল রিক্সার উপরে, সে আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে সে হচ্ছে যখন বক্তৃতা দিচ্ছিল, সাথে সাথেই কিন্তু নিচ থেকে ভুয়া ধ্বনি উঠে বসে আসে। তখন সে এখান থেকে নেমে আসতে বাধ্য হয়। তারপরে আমরা আরো কিছুক্ষণ সেখানে ব্লকেট কর্মসূচি পালন করে কিন্তু আমরা চলে আসি। এরপর হচ্ছে 10 তারিখেও আমাদের একটা প্রোগ্রাম হয়।
তারপর আমরা 11ই জুলাই হচ্ছে যখন আমরা প্রোগ্রাম আচ্ছা, করি। 6 জুলাই পোমেল বড়ুয়া সেই ভুয়াধনী থেকে মডার্ন মোড থেকে চলে আসতে হয় ভুয়াধনী খেয়ে। তারপরে কিংবা সেই প্রতিশোধে কি 11 জুলাই আপনাদের উপর পোমেল বড়ুয়া কিংবা ছাত্রলীগ বাহিনী হামলা করে? হ্যাঁ, সেটার একটা প্রতিক্রিয়া ছিল। সে যখন সেখান থেকে ভুয়াধনী খেয়ে আসে তারপরে নানানভাবে আমাদেরকে মানে তোরা আন্দোলন করতে পারবি না, আর তোরা এ ধরনের এই সেই মানে নানান ধরনের হুমকি-ধামকি দিতে থাকে। বিশেষ করে এটাতে আরো আক্রোশের শিকার হচ্ছে আবু সাইদ ভাই। হুম, তো আমরা দেখেছি যে 11 তারিখ তারা কিভাবে আমাদের উপর আসলে হামলা চালায়। তো এটার একটা প্রতিফলন আমরা বলতে পারি যে 11 তারিখে। হুম। 11 জুলাই ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের একটা সংঘর্ষ হয়। সেখানে সাধারণ অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয় সেদিন। তারপরে 12 জুলাই আপনাদের কোনো কর্মসূচি ছিল কিনা? এবং 14 জুলাই আপনারা যে একটা বৃহৎ কর্মসূচি দিয়েছিলেন একদম হঠাৎ কর্মসূচি, সেই 14 জুলাইয়ের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। হুম, এর আগে যদি 11 তারিখ নিয়ে একটু বলি, 11 তারিখে হচ্ছে আমরা যেদিন সমাবেশের ডাক দেই, ওই একই দিনে ছাত্রলীগের সমাবেশ ছিল, শান্তি সমাবেশ। তো তারা হচ্ছে সকালবেলা আমাদেরকে, আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলাম, আমাদের সকলকে ডেকে পাঠায়। ছাত্রলীগের তৎকালীন যারা ছিল, তারা আমাদেরকে ডেকে মিডিয়া চত্বরে সকালবেলা যখন ডেকে পাঠায়, তখন হচ্ছে তারা মানে বারংবার এটা বলতেছিল যে আজকে যেন আমরা কর্মসূচি না করি, অর্থাৎ হুম, 11 হুম, জুলাই। কারণ তারা শান্তি সমাবেশের কর্মসূচি করবে, হুম। আমরা যেন আজকে কর্মসূচি না করি। কিন্তু ঐদিন আচ্ছা। আমার মনে আছে আবু সাইদ ভাই লাল টি-শার্ট পরে হুম, হুম। চশমা চোখে চশমা ক্যাপ চোখে মাথায় দিয়ে সেদিন তিনি আসছিলেন। আমরা বদ্ধপরিকর ছিলাম ঐদিন আমরা প্রোগ্রাম করব। এবং করবে। আবু সাইদ ভাইয়ের সাথে বারবার বাকবিতণ্ডা হচ্ছিল। হুম, সেই সাথে আমাদের সাথেও। তো তখন হচ্ছে পোমেল বড়ুয়া বলতেছিল, ঠিক আছে তোরা যা, কিভাবে প্রোগ্রাম করিস আমরা দেখব। তো সেই কথা বলে কিন্তু সেখান থেকে হুম, তারা চলে যায়। এবং আমরা আমাদের প্রোগ্রাম ঘোষণা করি হচ্ছে ৩টায়। তারা চালাকি করে তাদের প্রোগ্রামটা নেয় হচ্ছে হুম, ২টায়। হুম। এবং তারা ২টায় প্রোগ্রাম করার পরে তারা ক্যাম্পাসে অবস্থান নেয়। এবং আমরা হচ্ছে তখন ৩টায় শিক্ষার্থীদের জমায়েত হওয়ার কথা বলতেছিলাম। বিপুল সংখ্যক শিক্ষার্থী জমায়েত হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে তারা হচ্ছে বিভিন্ন গেটগুলোতে দাঁড়িয়ে থেকে হুম, হুম। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে নিষেধ ঢুকতে করতেছিল। নিষেধ করছে। এবং ঐদিন আপনারা জেনে থাকবেন যে ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি ছিল। উপস্থিতি ছিল। তো তারা একদম প্রস্তুতি তাদের নিয়ে আসা। কারণ হচ্ছে দেখেছি যে 11 তারিখ একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদের উপর ছাত্রলীগের গুলিবর্ষণ করা হয়। গুলিবর্ষণ করা হয়। তো আমরা সেটি থেকে মানে আশঙ্কা করতেছিলাম যে হয়তো আমাদের ক্যাম্পাসেও সেরকম কিছু একটা হবে। তো আমরা হচ্ছে ঐদিন জমায়েত হই কৃষ্ণচূড়া সড়কে। এবং ঐদিন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। সেই বৃষ্টির মাঝেও শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো তারা আসার পর আমরা যখন কর্মসূচি ঘোষণা করব, প্রক্টরিয়াল বডি সহ পুলিশের যারা পুলিশ প্রশাসন হুম, যারা ছিল তারা এসে কোনোভাবেই আমাদেরকে ঐদিন আসলে মানে ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের যেতে বাইরে দেবে না, যেতে যাতে দেবে না। আমরা ক্যাম্পাসে প্রোগ্রাম করি। কিন্তু প্রক্টরের সাথে আমরা কথাবার্তা বলে যে আমরা অন্তত যেন ক্যাম্পাসের বাইরে যেতে পারি। তো সেটির তিনি হচ্ছে আমাদেরকে দেখে অনুমোদন দিয়েছিলেন যে হ্যাঁ, আমরা ক্যাম্পাসের বাইরে পার্কের মোড় পর্যন্ত যেন হুম, আমরা যাই। পরে পরে তো তারপরে হচ্ছে আমরা সেখান থেকে কর্মসূচি শুরু করলাম। একদম কৃষ্ণচূড়া সড়ক দিয়ে আমরা হচ্ছে ক্যাফেটেরিয়ার সামন দিয়ে লাইব্রেরি প্রদক্ষিণ করে আমরা যখন ১ নম্বর গেটের সামনে আসি, হুম, তখন আসলে আমাদের মিছিলটা বাধার সম্মুখীন হয়। এবং সেই সময় ছাত্রলীগের যারা তারা অবস্থান করতেছিল, তারা আচমকা এসে আমাদেরকে একটা অভিযোগ তোলে যে আমরা আসলে প্রক্টরের গায়ে হাত হাত তুলছি। তুলেছে। তো এই অভিযোগটা পরবর্তীতে প্রক্টর নিজেই তিনি হচ্ছে সেটি অসত্য বলে তিনি মিডিয়ায় বক্তব্য দেন। তো ঐদিন হচ্ছে তারা যেভাবে এসে আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে আক্রমণ চালালো এবং আমাদেরকে ব্যানার ছিনিয়ে নিয়ে গেল। এবং আমাদের হচ্ছে মাইকের তার ছিঁড়ে নিচ্ছিল। আমি হুম, হুম, পাশেই উপস্থিত ছিলাম তখন। তো আবু সাইদ ভাই যখন সেটা প্রতিবাদ করতে গেল, হুম, হুম। তখন হচ্ছে জয়ের ফোনটা কেড়ে নেওয়া হয়। তো জয়ের ফোনটা কেড়ে নেওয়ার পরে জয় স্লোগান দিচ্ছিল মাইকে। তো আচ্ছা। পোমেল বড়ুয়া কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল আমাদের দুজনকে, এবং এক পর্যায়ে হচ্ছে আবু সাইদ ভাইকে থাপ্পড় মারলো। কমল তো বড়ুয়া। হ্যাঁ, পোমেল বড়ুয়া থাপ্পড় মারলো। তারপরে হচ্ছে আমরা ওদের থাপ্পড় মারার পর ওদের যারা গুন্ডা পান্ডারা ছিল তারা আমাদেরকে গলা ধাক্কা দিতে, দিতে একদম পেছনে হুম, নিয়ে হুম, গেল। পেছনে নিয়ে যাওয়ার পর আবু সাইদ ভাইকে আমরা দেখেছি যে মাসুদুল হাসান নামে এক সে ছাত্রলীগের সে হচ্ছে আবু সাইদ ভাইকে গলা ধাক্কা দিতে, দিতে একদম পিছনে নিয়ে যাচ্ছিল। এবং একটা পর্যায়ে আমাদেরকেও নানানভাবে ছিন্ন-ভিন্ন করে দেওয়া হয় এবং হাবিব ভাইকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় হ্যাঁ, হ্যাঁ। যে তাকে আর হলে থাকতে হলে দিবে না। থাকতে দেয়া হবে হলে না। থেকে আন্দোলন চালানোটা আরো বড় আরো বেশি একটা কঠিন প্রেশার ছিল। ছিল। তো আমি হলে ওঠার গল্পটা বললাম না? ৬ জুন যখন আন্দোলন করে আসলে হলে যাই, তখন আমাকে বলা হয় যে, "তোকে তো ওই সাথে পরিচয় করে দেব, নেতার সাথে পরিচয় করে তুই হলে উঠবি।" হুম, তখন কিন্তু আমি আসলে হল ত্যাগ করে আবার মেসে চলে যাই। মেসে চলে ওই আসেন। ৬ জুনেই। পরে হচ্ছে এই আন্দোলনের পর স্বাধীনতার পর আমি হল থেকে আবার ওইসব মালামাল নিয়ে আবার মেসে চলে যাই। তো হাবিব ভাইয়ের উপর এই প্রেশারটা আরো বেশি ছিল। কারণ তিনি হলে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। তো তারপরে হচ্ছে আমি দেখেছি যে যখন আবু সাইদ ভাইকে গলা ধাক্কা দিতে, দিতে পিছনে নিয়ে যাওয়া হয়, তখন হচ্ছে তারা মিছিল দিচ্ছিল আমাদের বিপক্ষে, জামাত শিবির রাজাকার বলে হুম, গালিগালাজ হুম। করতেছিল। তখন আবু সাইদ ভাই সেখান থেকে দৌড়ে এসে
আমাকে উদ্দেশ্য করে, আমি তখন মিডিয়া চত্বর থেকে এদিকে আসতেছি, আমাকে উদ্দেশ্য করে বলতেছে, এ সুমন, আমরা কি রাজাকার জামাত শিবির? তখন এসে তিনি সুদপ্ত কণ্ঠে হচ্ছে আবারও স্লোগান দিচ্ছিলেন। তিনি নিজেই স্লোগান ধরছিলেন যে জি। হচ্ছে কোটা না মেধা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, এই ধরনের স্লোগানগুলো তিনি অনেক জোরে দীপ্ত কণ্ঠে, আজও আমার চোখে আসলে সেটা ভাসে। তো তখন তার স্লোগানের সমস্যারে আমরা সবাই আসলে সেদিন স্লোগান দিছি। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, আমাদেরকে ক্যাম্পাসে যখন বেরোতে দেওয়া হলো না, তখন আসলে আমি দেখেছি যে আমাদের অধিক সংখ্যক স্টুডেন্ট তারা পাশে দাঁড়িয়ে থাকলেও আসলে আমাদেরকে সেভাবে প্রোটেক্ট করার জন্য আমরা সেই সাহায্যটুকু পাই নাই। হয়তো যদি সেদিন অনেক সংখ্যক স্টুডেন্ট থাকতো তাহলে আমরা সেটিকে প্রতিরোধ করতে পারতাম আরো কঠোরভাবে। তো তারপরে হচ্ছে আমরা একটা সংবাদ সম্মেলন করে ওখানে তাৎক্ষণিক আমাদের প্রোগ্রামে বন্ধ করি। তখন হচ্ছে আবু সাইদ ভাই তার সাথে যা হয়েছে তিনি সেখানে মিডিয়ার মাধ্যমে বলে দেন, বলেছেন। এবং আমি হচ্ছে মিডিয়ার সামনে বলি যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা আন্দোলন চালিয়ে যাব। তো এরপরে হচ্ছে আবু সাইদ ভাই আমাদের এই মানসিক অবস্থার মধ্য দিয়েও তিনি হচ্ছে রাতের বেলা আমরা যখন সন্ধ্যার সময় মিটিং করি তখন বলতেছিলেন যে 12 তারিখ ওনার এনটিআরসি এর পরীক্ষা। তো উনি এনটিআরসি এর পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিনা এটা আমাকে বলতেছিলেন। বলতেছিলেন যে ওটি ওনার জীবনের আসলে প্রথম পরীক্ষা, চাকরি পরীক্ষা। আমি বলছিলাম যে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন, এবং 12 তারিখ আমরা কোনো কর্মসূচি করব না। সেটা যদি করি তাহলে বিকেল বেলা করব, আপনি পরীক্ষা দিয়ে আসেন। তো তারপরে হচ্ছে আমি দেখেছি যে রাত প্রায় 1টা 1:30টা 2টা পর্যন্ত তিনি হচ্ছে গ্রুপে সংগঠকের কাজ করতেছিলেন। পরের দিনের কর্মসূচিতে যেন আমরা সবাই থাকি, এবং আমাদের সাথে যে আজকে যা হয়েছে অর্থাৎ 11 তারিখ যা হলো সেটি আসলে আমরা প্রতিহত করতে পারি নাই। আরো বিপুল সংখ্যক স্টুডেন্ট আমাদের আসা দরকার। বেরোবি শিক্ষার্থীদের জন্য লজ্জা। এরকম কিছু কথা উনি হচ্ছে গ্রুপগুলোতে বলতেছিলেন। আমার মনে আছে সেদিন 12 ব্যাচের একটা গ্রুপ খোলা হয়েছিল, এবং 12 ব্যাচের যারা শিক্ষার্থীরা, সিনিয়র শিক্ষার্থীরা ছিলেন তারা সেই গ্রুপটায় ছিলেন, এবং একমাত্র জুনিয়র হিসেবে আমি সেই গ্রুপটায় ছিলাম। আচ্ছা। তো যার ফলশ্রুতিতে আমি সেই মেসেজগুলো দেখতাম যে আবু সাইদ ভাই তার বন্ধুদের নানানভাবে এনকারেজ করতেছেন এই আসনে আসার সবাই জন্য। যেন যুক্ত হয় এবং আন্দোলনে। এমনও একটা কথা বলছেন যে যাদের মিছিলের সামনে থেকে মানে প্রাণ দিতে যারা প্রস্তুত আছে, যারা ভয় পাবে না, তারা যেন এর সামনে আসে, একদম গার্ড ওয়াল হয়ে যেন থাকতে পারে। তো তারপরে হচ্ছে আমি তাকে একটা মেসেজ দিই যে ভাই হচ্ছে আগামীকাল আপনার পরীক্ষা, আপনি আসলে পরীক্ষা অংশগ্রহণ করেন এবং ঘুমায় যান। তো তারপরে উনি কিন্তু 12 তারিখ পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং আমরা পরবর্তীতে দেখেছি যে সেই পরীক্ষায় তিনি তিনি উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হয়েছিলেন। তো এটা আসলে আমাদের জন্য খুবই সুসংবাদ। তো এরপরে আমরা 12 তারিখ হচ্ছে এই স্বাধীনতা স্মারকে একটা ওপেন মিটিং ডাকি। ওইদিন হচ্ছে ক্যাম্পাসের অধিক সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমাদের এই মিটিংটা হয়, এবং আমরা হচ্ছে সিদ্ধান্ত নেই যে আমরা এরপরে কিভাবে আরো কঠোর কর্মসূচি পালন করব এবং কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। 12 তারিখ যখন আমরা স্বাধীনতা স্মারকে একত্রিত হই, ওই দিন আমার মনে আছে যে স্বাধীনতা স্মারকের নিচে আবু সাইদ ভাই এসে পাঞ্জাবি পরে এসে তিনি বলতেছিলেন যে আন্দোলনে যারা জীবন দিতে প্রস্তুত আছে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে চাও তারা নিচে চলে আসো। মানে আমরা আসলে আরো নতুন নেতৃত্ব খুঁজতেছিলাম, তো যারা আন্দোলনে থেকে সামন থেকে নেতৃত্ব দিবে। তার পরবর্তীতে 12 তারিখ আমরা হচ্ছে আবারও ক্যাম্পাসে একটা বিক্ষোভ করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হামলার প্রতিবাদে। সেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে গিয়ে, অর্থাৎ বর্তমান যেটি আবু সাইদ গেট, সেখানে শেষ হয়। সেদিনেও কিন্তু পুলিশের একটা ব্যাপক সংখ্যক উপস্থিতি, এবং তারা ব্যারিকেড দিয়ে আমাদের রেখেছিল যাতে আমরা ক্যাম্পাস থেকে বের না না হতে বেরোতে পারি। পারি। সেটি গেল ১ হচ্ছে নম্বর 12 গেট। হ্যাঁ, 1 নম্বর গেট। এটা গেল 12 তারিখের ঘটনা। এরপর 13 তারিখ হচ্ছে আমাদের কর্মসূচি তেমন ছিল না। 14 তারিখের কর্মসূচি আমাদের হচ্ছে আহ উম হচ্ছে স্মারকলিপি প্রদানের একটা কর্মসূচি ছিল। সেদিন একটা সব কর্মসূচি ছিল। তো ওই দিন হচ্ছে আমরা আমাদের কর্মসূচিকে 2টা ভাগে ভাগ করি। আমরা হচ্ছে বটতলায় আমাদের স্মারকলিপি পাঠ করি, এবং হচ্ছে টাউন হল থেকে আবার ডিসি অফিসে পদযাত্রা করে কিন্তু আমরা 2 ভাবে প্রোগ্রামটা করি। তো এরপরে আমরা অনেক সংখ্যক স্টুডেন্ট আসলে ওইদিন বলতেছিল যে তারা পায়ে হেঁটে পদযাত্রা করে আসলে চিঠি দিতে যাবে। কিন্তু দূরত্বটা অনেক বেশি ছিল। আমরা চাইনি যে আসলে আমাদের আন্দোলন আজকে স্থগিত হোক। এরপরে আমাদের আন্দোলন করতে হয় কিনা সেটাও একটা, আমাদের সুস্থ থেকে পরের আন্দোলনগুলো চালাতে হবে আসলে। তো ওইদিন এইচএসসি পরীক্ষাও ছিল, সেটাও একটা শঙ্কার বিষয় ছিল। ফলে আমরা হচ্ছে সিদ্ধান্ত নেই যে টাউন হলে জমায়েত হয়ে আবার আমরা ডিসি অফিসে গিয়ে স্মারকলিপি দেব। তো ওই স্মারকলিপিতে কিন্তু এখন পর্যন্ত শহীদ আবু সাইদ ভাইয়ের স্বাক্ষরটা আছে, এবং তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন। তো এই ছিল আসলে 14 তারিখের ওই দিনের ঘটনা। 14 তারিখ আমার একটা কথা মনে আছে, রিক্সায় উঠে যখন আমরা শিক্ষার্থীদের বুঝাচ্ছিলাম যে আজকে আমরা হচ্ছে পদযাত্রা করে এত দূর পথ আমরা যেতে পারবো না, শিক্ষার্থীদের পরীক্ষা আছে। তো তখন হচ্ছে আবু সাইদ ভাই আমাকে এসে বলতেছিলেন যে সুমন, ঠিক আছে তাহলে আমরা চলো পদযাত্রা করি। তখন কিন্তু আবু সাইদ ভাইকে আমি একটা পর্যায়ে একটু রাগী হয়েছিলাম যে ভাই হচ্ছে আমরা গতদিন কিন্তু সিদ্ধান্ত নিছি যে আমরা এভাবে প্রোগ্রাম করব। তো আমি একটা জিনিস দেখছিলাম যে আবু সাইদ ভাইয়ের মধ্যে যে আসলে মানে মানে এত নরম মনের মানুষ আসলে কখনো আমাকে, আমি জুনিয়র থাকা সত্ত্বেও তিনি কখনো আমার সাথে রাগারাগি করেন নাই, কিন্তু যে সিদ্ধান্ত আমরা আসলে নিছি তিনি সেটাকে সম্মান করে আবার প্রোগ্রাম করতেন।
তো পরবর্তীতে উনি আন্দোলনের এতটাই অগ্রণী ভূমিকা পালন করেন যে পুরো আন্দোলনের ব্যাপারটাই আসলে তার কাছে চলে যায়। তো আমরা একটা পর্যায়ে দেখছিলাম যে আমাদের হচ্ছে আন্দোলনের খরচের ব্যয়ভারটা আসলে আমাদের সে সময় হচ্ছিল না, আমরা দুই একজন টাকা দিয়ে দিই। আবু সাইদ ভাই আমার এখনো মনে আছে, তিনি আমাকে 200 টাকা দিয়েছিলেন একদিন ব্যানার বানানোর জন্য। তো হচ্ছে পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা শিক্ষার্থীদের কাছ থেকে কালেক্ট করবো, মানে আমরা ছোট ছোট বক্স করে কিন্তু যখন ব্লকের কর্মসূচিগুলো হচ্ছিল তখন সেই বক্স দিয়ে দিয়ে আমরা সেখান থেকে টাকা কালেক্ট করি, এবং সেখান থেকে এসে আমরা যখন প্রোগ্রাম শেষ করি সাথে সাথেই সেটা হচ্ছে বিলাই দিই, এই টাকাগুলো মাইক ব্যানার এই সমস্ত কিছু আসলে। এরপর 14 তারিখ এই সব কর্মসূচির পর হচ্ছে এই জুলাই এতদিনের যে আন্দোলন হলো, এতদিনের আন্দোলনে হচ্ছে আমি কিন্তু বাড়ি যাইনি, আমার বাড়ি কিন্তু একদম সন্নিকটে। তো আমি প্রায় সপ্তাহে 2-1 দিনই বাড়ি যাইতাম। তো এরপরে হচ্ছে বাবা কোনোভাবে জানতে পারে যে আমি এই আন্দোলনের সাথে নেতৃত্ব দিচ্ছি। তো তিনি আমাকে বাসায় ডাকেন এবং 14 তারিখ বিকেল বেলা, তখন পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর ওই সংবাদ সম্মেলন হয় নাই। হয়নি। তো আমি হচ্ছে যখন বাসায় যাচ্ছিলাম, ঠিক বাসায় যাওয়ার প্রতিমধ্যেই হচ্ছে গাড়িতে থাকতে কিন্তু প্রধানমন্ত্রী সে হচ্ছে সংবাদ সম্মেলন আমরা চীন থেকে শুনতে পাই। সফর করে এসে তিনি হ্যাঁ, চীন থেকে সফর করে করেছিলেন। আসে। তখন এটা আসলে আমাদেরকে খুব ক্ষুব্ধ করছিল ওই সময়। আমি গাড়িতে যেতে যেতে এটা আসলে অনেকটা চিন্তার খোরাক জুগিয়েছিল। তো তারপরে রাতের বেলা হচ্ছে দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ হলো। তারপরে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ হলো। তখন কিন্তু আমরা গ্রুপগুলোতে কথাবার্তা বলতেছি এবং সংগঠিত করতেছি সবাইকে যে না, এরকম একটা মিছিল আমাদের ক্যাম্পাসে হওয়া উচিত। তারপরে কিন্তু ওই দিন কিন্তু ব্যাপক সংখ্যক একটা মিছিল হয় এবং সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টদের উপস্থিতি 14 তারিখ রাতে ছিল। এবং ওইদিন এমনও হয়েছে যে আমাদের হলের শিক্ষার্থীরা পর্যন্ত তালা ভেঙে তারা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করে। তো এরপর হচ্ছে 14 তারিখের পর যখন এরকম একটা মিছিল হলো, 15 তারিখ কিন্তু আমাদের উপর নানানভাবে প্রেশারাইজ। আমি শুনছি যে আবু সাইদ ভাইকেও যেন সে ম্যাচ ত্যাগ করে চলে যায় এরকম একটা হুমকি দেওয়া হুমকি হচ্ছিল। দেয়া হয়। এবং আমার ম্যাচে হচ্ছে আমার মনিটর, আমার ম্যাচ মালিককে তারা বলে যে হচ্ছে তারা যেন আমি যেন এই হলে না ম্যাচে মেসে না থাকতে থাকি। না পারি। আমার ম্যাচটা কিন্তু একদম পার্কের মোড়ের রাস্তার পাশেই। তো সেখান থেকে আমার জন্য একটা হুমকির ছিল। তখন হচ্ছে 15 তারিখ আমি রংপুরে ঢুকিনি। এরপরে হচ্ছে 16 তারিখ। 16 তারিখের প্রোগ্রামটা আমাদের একটা আসলে অনেকভাবে সাজানো প্রোগ্রাম। এই প্রোগ্রামে আসলে তখন যারা রংপুরে ছিল, নেতৃত্ব দিয়েছিল শাহরিয়ার সোহাগ ভাই, আবু সাইদ ভাই, গোলাম রহমান শাওন, তারা বসে সিদ্ধান্ত নিচ্ছিল। কারণ আমরা যখন প্রোগ্রাম দিতাম দেখা যায় যে হচ্ছে ছাত্রলীগ তারা আমাদের প্রোগ্রামের আগে প্রোগ্রাম দিয়ে তারা সমাবেত হয়। ফলে আমাদের শিক্ষার্থীরা তারা জমায়েত হতে দেয় না। তো এইটার আমরা 15 তারিখ ভুক্তভোগী হই। যার ফলে 16 তারিখের প্রোগ্রামটা কিন্তু একটু অন্যভাবে করতে হয়। তো ওই দিনের প্রোগ্রামে আমরা হচ্ছে রাতে আবু সাইদ ভাইয়ের সাথে আমার কথা হয় 15 তারিখ। তখন তিনি আমাকে বললেন যে, "সুমন, তুমি তো বাসায় চলে গেছো, তাহলে আমরা প্রোগ্রাম করবো কিভাবে?" সন্ধ্যাবেলা এটা। তো আমি বললাম যে, "ঠিক আছে, আপনি তাহলে একদিন বাসায় থেকে আসেন, তারপরে আমরা এসে প্রোগ্রাম করি।" তো সেটা 15 তারিখ রাত সন্ধ্যাবেলা। তো তারপরে আবার রাতের বেলা ডিসিশন হলো যে না, প্রোগ্রাম করব। আ 16 তারিখ আসলে আমাদের প্রোগ্রাম করতে হবে। যেহেতু আমরা 15 তারিখ প্রোগ্রাম করতে পারিনি। তখন কিন্তু ৩টার সময় আমাদের প্রোগ্রাম ঘোষণা করার একটা সিদ্ধান্ত হয়। এবং আমি হচ্ছে অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেমন ইমেজ পলিটেকনিক থেকে শুরু করে রংপুর পলিটেকনিক, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম। কারণ এখন তো আমাদের আসলে প্রতিহত করতে হচ্ছে। সুতরাং আমাদেরকে আর এককভাবে আর আন্দোলন করতে হবে না। আমাদের পুরো পুরো রংপুরের রংপুর সবাইকে, শহরে যতগুলো প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে আছে। নিয়ে আসলে আমাদের আন্দোলন করতে হবে। তো তখন আমরা এই আন্দোলনে তখন তাদেরকে সংযুক্ত করি। তো 16 তারিখের ঘটনা হচ্ছে 16 তারিখে তখন আবার প্রোগ্রাম হচ্ছে শাহরিয়ার সোহাগ ভাইরা, আবু সাইদ ভাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় প্রোগ্রামটা তারা 2টায় করবে। আবার প্রোগ্রাম এসে হলো 12টায়। এই সিদ্ধান্তগুলোর একটাই নেয়ার কারণ, সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের কর্মসূচিটা সফল করতে পারি। তো এই যে আবু সাইদ ভাই যে 16 তারিখে এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, এখানে বুক চিতিয়ে তিনি যে দাঁড়িয়ে গেলেন, এইটা আসলে ওই একদিনের সাহসিকতা নয়। তিনি যে আ এই জুলাইয়ের প্রতিটা দিন তার সাথে যা, যা হয়েছে, তিনি যে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন, তার একটি দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু তিনি সেভাবে সেখানে দাঁড়িয়ে গিয়েছেন। এবং তিনি যে মানে তার যে অকুতোভয় এভাবে দাঁড়িয়ে থাকা, আমি মনে করি যে প্রজন্মের পর প্রজন্ম আবু সাঈদ ইতিহাস হয়ে থাকবে এবং শহীদ আবু সাঈদ ভাইয়ের এই ইতিহাসকে স্মরণ করে প্রজন্ম আসলে শিখবে যে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, বৈষম্যের প্রতিবাদ করতে হয় এবং কিভাবে ন্যায্যতার জন্য আসলে স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে বন্দুকের সামনে আসলে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া যায়। এটি একটা আমাদের আগামী প্রজন্মের জন্য আসলে শিক্ষা। তো আবু সাইদ ভাই মারা যাওয়ার পরে আমাদের ক্যাম্পাস একেবারেই শাটডাউন করে দেওয়া হয়। ওইদিন 17 তারিখ 12টার মধ্যে আমাদের ক্যাম্পাসের হল ফাঁকা করে সব দেওয়ার বন্ধ একটা করে সিদ্ধান্ত দেয়। হয়। তখন অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের মেসে তারা অবস্থান নেয় এবং এখানে পরবর্তীতে দেখা যায় যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নেতৃত্বের একটি শূন্যতা তৈরি হয়। তখন হচ্ছে আমাদের উপর 19 তারিখ, সেদিন আমাদের উপর একটা প্রেশারে ছিল যে তখন কিন্তু হাইকোর্টে একটা রায় হয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে যখন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদের যখন ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, আমাদের উপর একটা প্রেশার হয় যে আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনটা তুলে নিই। কারণ আমাদের দাবি-দাওয়া পূরণ হয়েছে, এরকম একটা কথা। এবং
আমাদেরকে ফোন দিয়ে বলা হয় যে আমরা সংবাদ সম্মেলনে অংশ নিলে তারা, আমরা যারা যারা যেখানে আছি তারা আমাদেরকে সংগঠিত করে তারা আবার আমাদেরকে নিরাপদে সেখানে পৌঁছায় দিয়ে আসবে। তখন যখন তারা এই প্রস্তাবটা দেয়, ওই দিন একই দিনে কিন্তু তাজহাট থানার ওসি রবিউল ইসলাম আমাকে ফোন দেয়। তো তারপরে হচ্ছে আমি আবু সাইদ ভাইয়ের সাথে কথা বলি, জয়ের সাথে কথা বলি এবং বাকি আমাদের শাওন ভাইয়ের সাথে কথা বলি, শিহাব ভাইয়ের সাথে কথা বলি, বাকি যারা আমাদের ছিল তাদেরকে কিন্তু বলি যে তারা যেন ফোন টোন সব অফ করে রাখে এবং তারা যেন আত্মগোপনে থাকে। কারণ আমরা কোনোভাবেই এই আন্দোলন তুলে নিব না। কারণ এই আন্দোলন তুলে নিলে এখন আমরা হয়তো সেই জুলাইয়ের গাদ্দার রূপে পরিণত হইতাম। কারণ আমাদের ভাইকে আসলে নিষ্ঠুরভাবে হত্যা করে শহীদ করা হয়েছে। সুতরাং আন্দোলন তুলে নেবার কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। সেখানে কিন্তু অনেক দেখবেন আপনার কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা অনেক বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন তুলে নিয়েছিল সেই সময়। তো আমরা কিন্তু সেটি করিনি। এবং পরে দেখা যায় যে আমাদের নতুন নেতৃত্ব অটোমেটিক্যালি সেখানে উঠে আসে। যেমন পরে হচ্ছে আরমান ভাই, আশিক ভাইরা, রহমত ভাইরা তারা কিন্তু তারা এই কিন্তু নেতৃত্বে হাল ধরে এবং এসেছে। শহর কেন্দ্রিক ইমরান ভাই কিন্তু এই আন্দোলনের ১ম থেকে ছিল। তো তিনি আমাদের সাথে যখন যোগাযোগ করতেন ১ম পর্যায়ে, তো আমি তাকে বলতাম যে আসলে কারমাইকেলের শিক্ষার্থী তিনি। হুম। আমি তাকে বলতাম আসলে ক্যাম্পাসের ভিতরে আমাদের এসে আপনাদের সাথে একত্রিত হয়ে প্রোগ্রাম করার সুযোগ নাই। তবে আমরা মডার্নে যখন ব্লকেট করব হুম, আপনারা সেখানে সেখানে আসতে শিক্ষার্থীদের পারবেন। আসতে পারেন। এবং আমি তাকে বলছিলাম যে আমরা যদি সড়ক বিভাগ সড়কটা যদি আমরা মডার্ন ব্লকেট করি, আপনারা এক কাজ করেন, আপনারা লালবাগে প্রোগ্রাম দিয়ে সেখান থেকে আপনারা রেলপথ অবরোধ করেন। অবরোধ করে তো তারপরে কিন্তু তারা হচ্ছে লালবাগে প্রোগ্রাম দিচ্ছিল প্রোগ্রাম কিন্তু। দিচ্ছে। এবং একটা পর্যায়ে তাদেরকে ছাত্রলীগ তাদেরকে ধাওয়া করে মারপিট করার পর তারা কিন্তু লালবাগে আর কর্মসূচি পালন করতে পারেনি। তখন কিন্তু আমাদের প্রোগ্রামগুলো টাউন হল কেন্দ্রিক টাউন হল হয়ে যায়। কেন্দ্রিক হয়ে যায়। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি সংখ্যক উপস্থিতি তখন ছিল না। হুম। অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই প্রোগ্রামগুলোতে অংশ নেয়। তো মোটামুটি এই ছিল আমার হচ্ছে জুলাইয়ের সব স্মৃতি। তবে আবু সাইদ ভাইয়ের সাথে স্মৃতি আসলে এটা আমার কখনোই ভুলবার নয়। এই স্মৃতি উনার সাথে আন্দোলন কেন্দ্রিক পরিচয় এবং আন্দোলন কেন্দ্রিক পরিচয় হলেও উনার সাথে যে আমার যে বোঝাপড়া এবং মানে খুনসুটি হইতো, এগুলো আসলে ভুলবার মতো নয়। একই বিছানায় আমার রুমে বসে উনার সাথে বসে শুয়ে পর্যন্ত কথা হইছে। মানে আন্দোলন কেন্দ্রিক কথাবার্তা। উনি যখন টিউশন করে আসতেন, নামাজ পড়েই কিন্তু উনি আমার রুমে আসতেন। রুমে এসে আমরা কিন্তু পরের দিনের কর্মসূচি নিয়ে কথা বলতাম। কাকে, কাকে নেতৃত্বে দেয়া যায়, কাকে ফোন দেয়া যায়, কি করা যায় সবকিছু কিন্তু কথাবার্তা হইতো। একদিন আমার মনে আছে আমরা পার্কের মোড়ে হচ্ছে ২ জন প্রোগ্রাম শেষ করে এসে সোহেল নামে একটা ছেলে ছিল। সে জিএস ডিপার্টমেন্টে পড়ে। ১৫তম ব্যাচের শিক্ষার্থী। সে এই আন্দোলনে আমাদেরকে অনেকভাবে হেল্প করছে। তো সে স আ আমরা যখন দুজন বসে মানে খুব ক্লান্ত, কারণ রোদের মধ্যে প্রোগ্রাম করে এসে আমরা ওখানে বসে আছি। দুজনের শার্টটা খুলে আমরা স্যালাইনের পানি খাবো। তখন হচ্ছে একটা ২ লিটারি একটা বোতলের মধ্যে স্যালাইন গুলাবো। তো আমি বললাম যে, "ভাই পানির মাপটা যদি সঠিক না হয়" ২ টা স্যালাইন যেহেতু আনছি তার হুম, মানে হুম। ১ লিটার। আবু সাইদ ভাইকে বললাম যে, "ভাই পানির মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এটা আমাদের শরীর থেকে আবার শোষণ করবে।" কয়, "তুমি কিভাবে জানো?" বললাম যে, "আমি বাংলা বিভাগের শিক্ষিত, আমি কিন্তু সায়েন্সে পড়াশোনা করছি।" উনি আমাকে বলতেছে, "তুমি কি মনে করো? আমিও সায়েন্সে পড়াশোনা করছি, আমি কিন্তু জানি।" তো তারপরে হচ্ছে উনি ওই বোতলটা অর্ধেক পানি নিয়ে এভাবে উল্টায়ে হচ্ছে অর্ধেক, অর্ধেক করে কিন্তু স্যালাইনটা গুলাইলেন। তারপরে আমরা খেলাম। তো তার সাথে বোঝাপড়ার ব্যাপারটা অনেক ছিল। ওই ৳২০০ দেওয়ার দিন আমাকে আ উনি বলতেছিলেন যে, "না, এই ৳২০০ তোমাকে নিতেই হবে। তুমি প্রতিদিন ব্যানারের করো।" তো আমি এটা আসলে না নিলে বরং মন খারাপ করব। তো আমি জানতাম কিন্তু উনি টিউশনি করে টিউশন করে। হচ্ছে পরিবারের খরচ যোগায়। তো এটি আমি কখনোই নিতে চাচ্ছিলাম না। উনি জোর করে তখন টাকা দিয়ে আমাকে করে। তারপরে আমরা হচ্ছে একদিন একই সাথে হচ্ছে আমি গোলাম রহমান শাওন সহ পতাকা কিনতে যাই শহরে। সেদিন মনে হয় ১১ তারিখের আগে ১০ তারিখ। পতাকা কিনে আবু সাইদ ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন পার্কের মোড়ে। আমরা এসে যখন ওখানে দাঁড়াই, ঠিক ওই সময় উনি একটা পতাকা নিয়েছিলেন, আমি একটা পতাকা নিয়েছিলাম। এমনকি আমার কাছে সেই পতাকাটা এখনো আছে। সেই আবু সাইদ ভাইয়ের সাথে। তো এখনো মানে ফিল করি যে আসলে হয়তো এই নতুন বাংলাদেশে তিনি থাকলে আজকে এত আমরা একসাথে থাকতে পারতাম। আসলে স্মৃতিটা মানে এটা কখনো ভুলবার নয়। আন্দোলন কেন্দ্রিক পরিচয় হলেও উনার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাও আমার আসলে তৈরি হয়েছিল। তো মনে হয় যে আজকে যদি তিনি থাকতেন হয়তো এই নতুন বাংলাদেশে তার প্রত্যাশার জায়গাগুলো আরো ভালোভাবে তিনি বলতে পারতেন। তো আমি মনে করি যে আবু সাইদ ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন আসলে এই নতুন বাংলাদেশে আমাদের আসলে ন্যায্যতার জায়গাগুলো মানুষ ফিরে পাবে। অর্থাৎ সাম্য, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার। এই জিনিসগুলো যখন প্রতিষ্ঠিত হবে, এখনো আবু সাইদ ভাইয়ের একটা লেখা ছবি আমার কাছে, সেদিনও আমি দেখলাম যে তিনি লিখছিলেন যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা। সেই সুযোগের সমতাটা যেদিন আসলে প্রতিষ্ঠিত হবে, সেদিন এই নতুন বাংলাদেশ গড়ে উঠবে এবং শহীদ আবু সাইদের আত্মা শান্তি পাবে। সেই সাথে তার এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশে যে সকল শহীদ হয়েছেন এবং আহতরা এখনো মেডিকেলে কাতরাচ্ছেন, তাদের আত্মা শান্তি পাবে। অসংখ্য ধন্যবাদ শামসুর রহমান সুমন। অজানা অনেকগুলো কথা আসলে আমরা জানতে পারলাম। একই সাথে আবু সাইদ ভাইয়ের সাথে আপনার যে স্মৃতিগুলো রয়েছে, আবু সাইদ যেভাবে আপনাদেরকে আগলে রেখেছেন কিংবা রেখেছিলেন আন্দোলনের সময়টাতে আপনাদের মনে সাহস যোগাতেন
এবং ভয় পেতে মানা করতেন, এগিয়ে যাওয়ার যে সাহসটা দিতেন, সেই গল্পগুলো আসলে অনেক কিছু আমাদের অজানা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের জুলাইয়ের গল্পে আসার জন্য। ধন্যবাদ দ্য বেলি বিহেভিয়ার ক্যাম্পাসকে, তারা এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে তখন আন্দোলন কেন্দ্রিক এই পেজটি আসলে গড়ে ওঠে। তো আমি চাই যে সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ হয়ে ওঠেনি ততদিন পর্যন্ত তাদের এই সফল প্রচেষ্টা আসলে অব্যাহত থাকে। ধন্যবাদ। আহ দর্শক, আমরা আসলে কথা বলছিলাম একজন সত্যের মানুষের সাথে, যে মানুষটা আবু সাঈদের চেতনাকে খুব কাছে থেকে দেখেছেন। আবু সাঈদের যে চেষ্টা, আবু সাঈদের যে অনুপ্রেরণা তার মধ্যে রয়েছে। আমরা আশা রাখি তাদের চেষ্টায়, তাদের সহযোগিতায়, তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকের জুলাইয়ের গল্প এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।